ভারত থেকে আসা পানির তোড়ে ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী ৮ জেলা। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনী ও নোয়াখালীতে। অন্তত ৪০ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। ১৭-১৮ বছরে যা করতে পারে নাই এই মুহূর্তে তা করে দেখাচ্ছে। ভারত তাদের স্বৈরাচারী অবস্থান প্রকাশ করে তাহলে আন্তর্জাতিক মহলেও বিষয়টিকে টেনে নিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রীতিমতো ভয় পেতে শুরু করেছে ভারত। ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার পক্ষে খোঁড়া অজুহাত দাঁড় করাচ্ছেন এক শ্রেণীর ভারতপ্রেমী মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে না জানিয়ে, সতর্কতার অগ্রিম কোনো সুযোগ না দিয়ে গভীর রাতে হঠাৎ করে বাঁধ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই মাত্র পাওয়া খবর, জুম্মার নামাজের পরেই কেমন ভাষণ দিয়ে কথা বললেন ডক্টর ইউনূস, ভারতকে দেখে নেবে। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা একত্রিত হয়ে কিন্তু বাংলাদেশে পানি দিয়ে পুরো বাংলাদেশকে বন্যাতে কবলিত করবে এবং বাংলাদেশকে এক অংশ তারা ধ্বংস করে দেবে, এমন প্রতিজ্ঞা কিন্তু নিয়েছিল। এটা কিন্তু গণমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনারা দেখতে পারবেন। সেই সাথে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, জুম্মার নামাজের পরে কিন্তু ভয়ঙ্কর কিছু তথ্য ফাঁস করেছে ত্রিপুরার, কিছু ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে। ভারত ভালোভাবে ফেঁসে যাচ্ছে। সেই বিষয়গুলো দেখাবো আজকের এই ভিডিওতে। সেই সাথে জাহিরটাকে কী বলেছে সেই বিষয়গুলো দেখতে পারবেন। তার জন্য আমি রিকোয়েস্ট রাখবো, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে নেই। প্রথমেই সারা বাংলাদেশের জন্য দোয়া, আল্লাহ যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে হেফাজত করে। আপনারা সবাই সচেতন থাকবেন, যার যতটুকু এবিলিটি আছে বন্যার্ত মানুষদের পাশে আপনারা দাঁড়াবেন, নিজ নিজ এলাকার মানুষদের পাশে অবশ্যই দাঁড়াবেন। তো এই মুহূর্তে বন্যার পরিস্থিতির পাশাপাশি আপকামিং যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটার প্রথম শক্ত অবস্থান দেখলাম আমরা এত বছর পর। যে কাজগুলো আমাদের অতীতের রাজনৈতিক সরকারগুলো করতে পারে নাই, অন্তর্বর্তী সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন তিনি সেই কাজের দিকে আবার মনোযোগ দিয়েছেন। মানে বাংলাদেশ সরকার এবার এই ইস্যুটাতে শক্ত অবস্থান প্রকাশ করছে। বাংলাদেশের পরিবেশ এবং জল উপদেষ্টা যিনি আছেন তার অবস্থানটা কি জানাচ্ছি। ডক্টর ইউনূসের সরকারের তিস্তা চুক্তি, দীর্ঘদিন যাবত এগুলো শুনছি, খালি ভারত বাংলাদেশের মধ্যে এত ভালো সম্পর্ক, বৌজামাই সম্পর্ক, এটা সম্পর্ক সেটা সম্পর্কে, কিন্তু ভারত খালি আমাদেরকে মারা দিয়েই গেছে, নিয়ে গেছে, দেওয়ার জন্য কিন্তু কিছুই ওই রকম দেয়নি। তো এবার আমাদের অধিকারটা আদায় করার টাইম এসেছে। আর এটা আমি আপনি বইরা তো কাজ হবে না, যারা বলার তারাই বলা শুরু করছে। তিস্তা সহ যে নদীগুলো বইছে ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে, সেই সবগুলোর উপর নিজেদের অধিকার কায়েম করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলার ঘোষণা তো আসলোই। প্রয়োজনে যদি ভারত তাদের স্বৈরাচারী অবস্থান প্রকাশ করে তাহলে আন্তর্জাতিক মহলেও বিষয়টিকে টেনে নিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ এবং জল উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে তিস্তার জল নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। গত জুন মাসে সেই সফরের পর ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল পানি বন্টনের বিষয়ে আলোচনার বদলে তিস্তা নদী সংস্কারের বিষয়ে কথা হয়েছিল। ঠিক হয়েছিল ভারত থেকে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে গিয়ে সমীক্ষা চালাবে, তাদের রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশ মিলে পরবর্তী পদক্ষেপ নেবে। তবে তারপর থেকে পরিস্থিতি অনেকটা পাল্টে গিয়েছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর এবার তিস্তা নিয়ে এর আগের আলোচনার কোনো মূল্য নেই, আশঙ্কা করা হচ্ছে। আর আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ওই চুক্তিগুলোতে অনেক ধরনের ফাঁকফোকর ছিল। পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যে ফাঁকফোকর ক্রিয়েট করা হয়েছিল, সেখানে বাংলাদেশ আবার নিজেদের যেই দেনা পাওনা বা এই চুক্তিগুলোকে খতিয়ে দেখার বিষয় কিন্তু শক্ত অবস্থানে যাচ্ছে। আমাদের বাংলাদেশের পরিবেশ এবং জল উপদেষ্টা বলছেন, মমতা যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন, তিস্তা প্রকল্প নিয়ে এবার আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্ত নিব। তিস্তা পারের মানুষের মতামত নিয়েই এই বিষয়ে কাজ শুরু করা হবে। তিনি বলছেন যে এই বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে আপনার অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের সঙ্গে আমরা বন্ধুপ্রতিম সম্পর্ক রাখতে চাই, কিন্তু প্রয়োজনে তিস্তা নদীর পানি বন্টনের বিষয়টিকে তারা যদি ন্যায্য হিসেবে আমরা না পাই তাহলে আন্তর্জাতিক মহলে নিয়ে যাবে। আর এই বিষয়ে পশ্চিমা সহ আন্তর্জাতিক মহলের পদক্ষেপও চাইবে। তার এই মন্তব্যের পরই দিল্লির কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। দ্বিপাক্ষিক বিষয়গুলোতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বেসিক্যালি দিল্লি চাইবে না, বিশেষ করে এখানে যেহেতু চীন একটা শক্ত ইস্যুতে অবস্থান নেবে। ভারত সফরের পরই যখন চীন গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি জানিয়েছেন যে তিস্তা প্রকল্পে সহায়তা করতে সবচেয়ে বেশি মুখিয়ে আছে বেইজিং। তবে তিনি চান এই কাজটা ভারতই করুক। বাংলাদেশের নয়া জমানায় তিস্তা প্রকল্পে চীন যদি নাক গলায় তাহলে তা ভারতের জন্য হয়ে উঠবে টেনশনের বিষয়। এর আগে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে তিস্তা জলের ন্যায্য হিস্সা চেয়েছে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হাসান। তিনি বলছিলেন যে পানি কম আছে আমরা জানি, এমনকি এক দেশের জন্য যা প্রয়োজন আছে সেটুকু নেই, কিন্তু আছে তো 100 কিউসেক জল যদি থাকে তার মধ্যে 30 কিউসেক আপনারা আমাদেরকে দিতে পারেন না, এভাবে তো এই চুক্তিটা হতে পারে না। যেটা আছে সেটাকে একটা সিস্টেমে বন্টন করতে হবে। তবে আমার মনে হয় আমাদের পরিবেশ এবং জল উপদেষ্টা যিনি আছেন
পানি উপদেষ্টা যিনি আছেন তিনার এখানে আরেকটা ভূমিকা রাখা দরকার। আমরা যেটা বারবার বলছি যে এই ব্যারেজগুলো তাদের মন মতো চাইলে খুলে দিবে, তারপর বলবে আমরা খুলি নাই, খুলে গেছে, আমরা বাঁধ দেই না, এটা ভেঙে গেছে, এই ধরনের কথাবার্তা অ্যালাউ করা হবে না। আর এটাকে কাউন্টার করার জন্য তাদের উপর নির্ভরশীল না থেকে আমরা আমাদের জায়গা থেকে একটা বিকল্প চিন্তা করে রাখা দরকার। কারণ তারা বক্তব্য দিয়া দিল যে আমরা খুলি নাই, খুললা গেছে, এখন এই খুললা যাওয়ার খেলাতে তো আমরা বাটে পড়ে গেছি। সুতরাং আমাদের জায়গা থেকে আমাদের প্রোটেকশনটা কি? আমাদের প্রোটেকশনটা আমাদেরকে রাখতে হবে। যদি তারা খোলে নাই, খুললেও যায়, খোলা পানি আমাদের এখান পর্যন্ত আসার পরে এটা আবার রিভার্স হয়ে তাদের দিকেই যাবে, সেই জায়গাটা নেওয়া দরকার। তারা যদি আবার পরবর্তী সময় তারা আমাদেরটা থেকে বড় বানায়, আমরা আরো বড় বানাবো, এই খেলা দরকার আছে। ফাইনালি একটা জায়গায় এরা আসতে বাধ্য হবে, কারণ ভাই ভাই নিচে যে যা খুশি তা করবো, আমাদেরকে তো আর ওইটা নিয়ে কেউ প্রশ্ন করে না, তাই না? তবে এবার প্রেক্ষাপটটা বদলে যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটা শতভাগ চাই ভারতের সাথে। তবে যখন আমাদের এখানে অধিকার ভিত্তিক ইস্যুগুলো থাকবে, বিশেষ করে সীমান্তে বিজিবি বিএসএফ এই জায়গাতে যে খেলা চলতেছিল সেখানে সমতা আসতে হবে। পাশাপাশি তিস্তা সহ বিভিন্ন যে নদীর পানির চুক্তির ইস্যুগুলো আছে সেইখানে আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে। পাশাপাশি আমাদের প্রোটেকশনটাও। ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার পক্ষে খোড়া অজুহাত দাঁড় করাচ্ছেন এক শ্রেণীর ভারতপ্রেমী মানুষ, যাদের মধ্যে বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মের অনেকেই আছেন। তারা নিচু গলায় বলার চেষ্টা করছেন যে বাঁধ খুলে না দিলে প্রথমে ত্রিপুরা ডুবে যেত, এরপর পানির চাপে বাঁধ ভেঙে এমনিতেই বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলও ডুবে যেত। ফলে বাংলাদেশকে বাঁচাতে বাঁধ আটকানোর চেষ্টা করলে উভয় দেশ প্লাবিত হয়ে বাংলাদেশ ভারত উভয় দেশই ক্ষতিগ্রস্ত হতো। এ কারণে এক প্রকার বাধ্য হয়েই ভারতকে বাঁধ খুলে দিতে হয়েছে। ভারতপ্রেমীদের এই যুক্তি তিস্তা, ফারাক্কা এবং ত্রিপুরার এই ডম্বুর বাঁধ সহ প্রত্যেক বাঁধের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে না জানিয়ে, সতর্কতার অগ্রিম কোনো সুযোগ না দিয়ে গভীর রাতে হঠাৎ করে বাঁধ খুলে দিল কেন? তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, নদীর মধ্যে ভারত বাঁধ কেন দিল? নদী চলবে নদীর মতো। আকাশের বাতাস যেমন কোনো রাষ্ট্রীয় সীমানা না মেনে স্বাধীনভাবে বয়ে চলে, তদ্রূপ নদীর পানিও তার প্রাকৃতিক নিয়মে উজান থেকে ভাটির দিকে বয়ে চলার কথা। কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত 54টি নদীর মধ্যে 30টি নদীতেই ভারত বাঁধ নির্মাণ করেছে, বাকিগুলিতেও বাঁধ নির্মাণের ষড়যন্ত্র করছে। এক কথায় বলতে গেলে নদীর পানির উপর উজান থেকে ভাটি পর্যন্ত প্রত্যেকটা দেশের যে সমান অধিকার, সেই অধিকার খর্ব করে ভারত একতরফাভাবে বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছে। নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা, নাব্যতা এবং প্রশস্ততা ঠিক থাকতো। হঠাৎ করে বন্যা অথবা পাহাড়ি ঢলে অতিরিক্ত পানি আসলেও নদী সেটা সহ্য করতে পারত এবং সহজে সেই পানিকে ধারণ করে সমুদ্রে পৌঁছে দিতে পারত। কিন্তু ভারত উজানে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গেছে, পলি মাটি জমে নদীগুলো ভরাট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চর উঠে গেছে। এখন হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দিলে বাংলাদেশের অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি আর ধারণ করতে পারে না। ফলে আশপাশের পুরো অঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয়, যার চাক্ষুষ প্রমাণ এখনকার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলাগুলিতে ভয়াবহ মানবিক বিপর্যয়। কাজেই এখন কেউ যদি ভারতের পক্ষে সাফাই গাইতে আসে এবং এ কথা বলে যে পানি ছেড়ে না দিয়ে ভারতের কোনো উপায় ছিল না, তাহলে তাকে চোখে আঙুল দিয়ে ভারতের পানি সন্ত্রাস দেখিয়ে দেওয়া উচিত। দেখিয়ে দেওয়া উচিত যে ভারত কিভাবে বাংলাদেশের চতুর্পাশে বাঁধ নির্মাণ করে এদেশের নদীগুলোকে খুন করেছে, ফসলি জমি থেকে শুরু করে প্রাকৃতিক ভারসাম্য সবকিছু নষ্ট করে দিয়েছে। ভারতের এই পানি সন্ত্রাসের জন্য বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। কারণ পানি এবং বাতাস মহান আল্লাহ তাআলার বিশেষ ধরনের নিয়ামত, যার উপর দেশ, জাতি ও ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। এই অধিকার থেকে ভারত যদি বাংলাদেশকে বঞ্চিত করে, তাহলে বাংলাদেশ ভারতের জন্য ট্রানজিট সুবিধা থেকে শুরু। জানি না কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। দর্শক, আমাদের বর্তমানে সারা বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি, এটার জন্য আমরা সবাই কিন্তু ভারতকে দায়ী করছি। বিশেষ করে ডম্বুর যে ব্যারেজ আছে, সেই ব্যারেজটা খুলে দিয়েছে ভারত সরকার। ভারত সরকার মানে ত্রিপুরার যে রাজ্য সরকার আছে তারা। এ নিয়ে যখন গণমাধ্যম উত্তাল বা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করছি, তখন আমাদের যিনি এই ছাত্র আন্দোলনের একজন প্রধান যে সমন্বয়ক নাহিদ ইসলাম তার ফেসবুকে একটা প্রতিক্রিয়া দিয়েছিল যে আপনার এই বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। তার এমন বক্তব্যের পর আমরা দেখলাম যে সরাসরি ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রী রতন লাল নাথ তিনি দাবি করছেন যে ভারত আসলে বাঁধ খুলে দেয়নি। ভারত না, আমরা ত্রিপুরা রাজ্য যদি বলি, ত্রিপুরা রাজ্য বাঁধ খুলে দেয়নি। তো এমনকি তিনি সরাসরি নাহিদকে দাওয়াত দিয়েছেন কোথায়? ত্রিপুরায়। তিনি তার এক বক্তব্যে বলছেন যে যখন বাংলাদেশ থেকে যোগাযোগ করা হলো, তখন সেই মন্ত্রী তা নাকচ করে দিয়ে বলছেন তারা যেটা বলছেন যে বাংলাদেশ যেটা বলছে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি, এটা সঠিক তথ্য নয়। তা দেখার জন্য তারা যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসে
আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে, তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজের থেকে গেট খুলে দিতে পারি কিনা বা সেটা সম্ভব কিনা। বরঞ্চ আরো উল্টা যেটা দাবি করছে যে তারা বলছে আমরা যদি অমানবিক হতাম তাহলে অনেক আগেই সেই অমানবিকতা দেখাইতে পারতাম, বিশেষ করে বিদ্যুৎ সেবা বন্ধ করে দিয়ে। কারণ বিদ্যুৎ বাবদ নাকি কেঁচু করতে গিয়ে সাপ বাইর হলো, দেখেন 180 কোটি ভারতীয় টাকা বাংলাদেশের কাছে তারা পাও না, এবং কি এটা অনেকটা লম্বা সময় ধরে। তারপরেও এই টাকা পরিশোধ না করার পরেও ত্রিপুরা রাজ্য সরকার আমাদেরকে নিয়মিত 50 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে। তারা বলছে অথচ আমাদের নিজেদের রাজ্যেরই বহু জায়গায় বিদ্যুৎ এখনো নাই, কিন্তু আমরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করে রাখার জন্য এই বিদ্যুৎটা দিচ্ছি, কিন্তু 180 কোটি ভারতীয় রুপি বাংলাদেশের কাছে তারা বকেয়া পাবে। এখন এটা নিয়ে আমাদের বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমেই এই তথ্যগুলো আসছে যে এই পানির জন্য ডম্বুর বাঁধ, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা বাঁধগুলো এখানে কেন দিবেন? আপনাদের যদি জলবিদ্যুৎ প্রকল্প দরকার হয় সেগুলো যেগুলো বাংলাদেশের সাথে সীমান্ত ঘেঁষে এরিয়া সেখানে কেন করবেন? নদীর স্বাভাবিক গতিকে ঠিক রাখতে দেন, তাহলে তো আর আচমকা এই পানিটা এসে আমাদের দেশে পড়তো না। আমরা ধরে নিলাম আপনারা ডম্বুর গেটটা খোলেন নাই, এটার সিস্টেম করছেন এটা ওভারপাস হওয়ার মতন। এখন যখন ওভারপাস হয় তখন হয় কি এক ধাক্কায় এত পরিমাণ পানি আসে যে বাড়ি ঘর মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। তো এই যে বিভিন্ন জায়গায় ভারতে আমরা যতটুকু দেখলাম, গতকালকে আমি বেশ কয়েকটা প্রতিবেদন, শুধুমাত্র আমরা যে দুটো নিয়ে কথা বলছি তা না, বাংলাদেশের সাথে একাধিক বাঁধ তৈরি করে রেখেছে ভারত। আর এটার পেছনে কেন আসলে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ থেকে শুরু করে এই যে বাঁধগুলো তৈরি করা হয়েছে এক এক সময় নানান রকম চুক্তি হয়েছে, সেই চুক্তির শর্তগুলো যেটা ছিল সেটা কিন্তু ভারত কখনোই পালন করে নাই। তিস্তাতে বা এই ডম্বুর সহ বিভিন্ন জায়গায় ভারত বাংলাদেশের মধ্যে যেই চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো ভারত নামায় না, তাদের মন মতো যখন দরকার হয় এই বাঁধ খুলে দেয় অথবা পানিটাকে ওভারপাস করে বাংলাদেশের দিকে পাঠায় দেয়, আর আমাদের দিক দিয়ে ঘর বাড়ি ফসলি ক্ষেত জমি যা আছে সব শেষ হয়ে যায়। আবার আমাদের যখন ফসলের জন্য পানি দরকার হয় তখন তারা এই বাঁধ দিয়ে পানি আটকায় রাখে। তো সেটা কি সমচুক্তি হলো? এটা তো একটা অসম চুক্তি। আপনারা কেন তৈরি করবেন এই ধরনের বাঁধগুলো বাংলাদেশের সাথে? আমরা প্রতিবেশী রাষ্ট্র, একে অন্যের উপর নির্ভরশীল, নদীগুলোর স্বাভাবিক গতিপথকে রুখে দিয়ে আপনারা আপনাদের স্বার্থে নিজেদের দেশের জন্য যে কাজগুলো করছেন, আবার এরকম ঝামেলা হলে বলতেছেন ওভারপাস হয়। ভাই, এগুলো কোনো বক্তব্য হইতে পারে না। আমরা চাই প্রত্যেকটা বাঁধ বাংলাদেশের সাথে যেখানে যেখানে এই ড্যাম তৈরি করা হয়েছে, ব্যারেজ তৈরি করা হয়েছে, এগুলাকে সবগুলাকে কন্টিনিউ খুলে দিতে হবে। তাহলে আর এই ধরনের আকস্মিক বন্যায় কত শত শত মানুষ মারা যাবে, ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, গরু ছাগল বোবা প্রাণী মারা গেছে, এটার দায়ভার আপনাদেরকে নিতেই হবে। এই সকল কথাবার্তা বইলা কোনো লাভ হবে না, ঠিক আছে? শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট পাবলিশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সেই রিপোর্টটায় খুবই ইন্টারেস্টিং অনেকগুলো বিষয় আছে। আমি রিপোর্টটা মন্তব্যে দিয়ে দেবো, আপনারা একটু পড়বেন। আমি আসলে রিপোর্টটার সব কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই না, একটা বিশেষ জায়গা আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমার মনে হয় এটা নিয়ে কথা বলা দরকার আছে। এই রিপোর্টটায় অনেক কথা আছে, দু একটা কথা যদি একটু বলি যে এখানে খুব ইন্টারেস্টিংলি অনেকেই বলেছেন তারা আসলে জানতেনই না পতনের আগে শেখ হাসিনা পতন হচ্ছে বা পালিয়ে যাচ্ছেন। তারা রীতিমতো টিভি নিউজে দেখেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং পালিয়ে যাচ্ছেন। আমি একটু যদি পড়ি, শেখ হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন আপা আমাদের ছেড়ে চলে গেছেন, এরকম মন্তব্য আছে। আওয়ামী লীগের একাধিক সূত্র জানে শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। এক নেতা বলেন আমরা টেলিভিশনে খবর দেখে এটা জানতে পারি। মানে পরিস্থিতি এইরকম এবং তারা তাদের এই সময় তাদের যে স্ট্রেস, তারা ধরা পড়লে কি হবে, কি বিপদ হতে পারে, সেই কথাগুলো তারা সেখানে বলার চেষ্টা করেছেন। একজন বলছেন, আরেক নেতা ও মন্ত্রী সাবেক সরকারে বলেন আমি ও আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদের জীবন্ত পুড়িয়ে মারতেন। এই ধরনের মন্তব্য করেছেন। খুব কম ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে। আমি মনে করি এগুলো অতিরঞ্জন। ক্ষমতায় থাকার সময়ও তারা ঠিক এই আলাপগুলো করেছেন। আমার মনে পড়ে 2-3টা এম্বাসিতে তাদের সাথে এক ধরনের আলাপ আলোচনার সময় আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে আমি মনে করি কিনা ক্ষমতা যদি পরিবর্তিত হয় তাহলে হাজার হাজার আওয়ামী লীগের মানুষজন হত্যাকাণ্ডের শিকার হবেন। মানে এই ন্যারেটিভটা তারা প্রচুর দেওয়ার চেষ্টা করেছেন। অথচ হ্যাঁ, নিশ্চিতভাবেই 5 অগাস্টের পর যতটুকু হয়েছে অতটুকু হওয়াটাকে আমরা এন্ডোর্স করি না, কিন্তু তিল পরিমাণও হয়নি যে আশঙ্কা ছিল। সুতরাং বাংলাদেশের মানুষ চমৎকারভাবে এই ট্রানজিশনটাকে পার করেছেন বলে আমি মনে করি। যাই হোক, যে জায়গাটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং সেই পুরনো একটা বয়ান আমাদের সামনে আনার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে, আমি একটু পড়ি। গ্যাং অফ 4 নামে একটা সাবহেডিং আছে। এখানে বলছে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেছেন তিনি শেখ হাসিনা আমাদের কথা শোনেননি। এই গোষ্ঠীকে গ্যাং অফ 4 বলে আখ্যায়িত করেন নেতাদের একজন। তিনি বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই 4 নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নামগুলো আবারও বলছি, তার সন্তান সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান। আওয়ামী লীগের ওই নেতা বলেন 4 জনের এই দল তার পেছনে তার পতনে নেতৃত্ব দিয়েছে। ওই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন। এই প্রসঙ্গে আসবো, এটাই মূল আলোচনার বিষয়। আসলে এই 4 জনই শেখ হাসিনাকে ডুবিয়েছে কিনা,
ডোবালে কিভাবে ডুবিয়েছে। এর মধ্যে আরেকটা সাবহেডিং আছে, বিএনপিকে নির্বাচনে না আনা বড় ভুল ছিল। মানে এখানে তারা দাবি করতে চাইছেন যে তারা এক ধরনের চ্যানেল ওপেন করতে চেয়েছেন লন্ডনে তারেক রহমানের সাথে, যাতে বিএনপিকে নির্বাচনে আনা যায়। তারা মনে করছেন বিএনপিকে আনা যেত এবং নির্বাচনের নৌকায় তুলে দিলে তাতেও নাকি তারা জিততেন, কিন্তু বিএনপি যদি নির্বাচনের নৌকায় উঠতো তাহলে তারা এই যে একটা সংক্ষুব্ধ অবস্থা ছিল সেটা আর থাকতো না। আমাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি যখন সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচনে যাবে না, এই সিদ্ধান্তটা আমরা ধারণা করতে পারি খুবই বোল্ডলি নিয়েছিলেন জনাব তারেক রহমান। অনেকে তার সমালোচনা করেছিলেন যে নির্বাচনে আসলে হয়তো জিততো না, খারাপ অবস্থা হতো, তখন আওয়ামী লীগকে ভোট রিগ করতে হতো, সারা পৃথিবীর সামনে এটা সেটা আসতো। সবগুলো অপশন থাকে, পরিণতি দেখে বোঝা কঠিন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সেই নির্বাচনে না আসাটা বিএনপির অত্যন্ত সঠিক সিদ্ধান্ত ছিল, এবং আমি এটাকে সঠিক বলে একাধিক ভিডিও করেছি, কারণ এটা আওয়ামী লীগের লিস্ট লেজিটিমেসি নষ্ট করেছে এবং সংক্ষুব্ধতা জারি রেখেছে মাঠে। এই সংক্ষুব্ধতাই আওয়ামী লীগকে ছাড়খাড় করে দিয়েছে বহু বছরের জন্য। সুতরাং এটা খুব সঠিক সিদ্ধান্ত। কিন্তু আমি যে জায়গাটায় আসছি, গ্যাং অফ 4, 4 জন, আমি নামগুলো আবারও বলি, যারা সাজিব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান, এই 4 জন মিলে নাকি শেখ হাসিনার সিদ্ধান্তকে এই জায়গায় নিয়ে গেছেন এবং এই জায়গায় নিয়ে গিয়ে তারা শেখ হাসিনাকে যাবতীয় ভুল করিয়েছেন। শেখ হাসিনা তাদেরকে দিয়েই আলটিমেটলি প্রভাবিত হয়েছেন এবং কোনো কিছু আর তার কাছে ঠিকঠাক ছিল না। প্রশ্ন হচ্ছে কথাটা কি সঠিক কিনা। আমরা এই বয়ানের মধ্যে কি একটু সিমিলারিটি খুঁজে পাই না বাংলাদেশে চিরকাল যে কাজটা করার চেষ্টা করা হয়েছে? দেখবেন যা কিছু ভালো তার সাথে শেখ হাসিনা, এটা হচ্ছে ওটা হচ্ছে শেখ হাসিনার নির্দেশে হচ্ছে, উনি এটা বলেছেন তাই এটা হয়েছে তার নেতৃত্বে। এবং বলার আগে তো বিরাট লিস্ট তারা বলতে হতো, জাতির জনক, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন ইত্যাদি ইত্যাদি নানান রকম খেতাব ব্যবহার করে তারপর তার নাম বলা হতো এবং সেটা তার কারণে হয়েছে। খারাপ কিছু যখনই হতো আমরা প্রায় বলতাম উনি যদি সব ভালো দায়িত্ব নেন, সব খারাপেরও দায়িত্ব তাকে নিতে হবে। এই কথা তখনও আমরা বলেছি, অনেকেই বলেছেন। কিন্তু খারাপ কিছু হলেই আমরা দেখব যে একটা ভুল বোঝানো তত্ত্ব ছিল, তাকে ভুল বুঝিয়ে হয়েছে, ভুল বুঝিয়ে এটা হয়েছে, ভুল বুঝিয়েছে তাকে। ইভেন এই যে যাবতীয় সংকট চলছিল জুলাই ম্যাসাকার বা তার পরবর্তী সময়, তখন আমরা ভুল বোঝানো তত্ত্ব কিন্তু আমাদের সামনে দেখছিলাম। ভুল বোঝানো হচ্ছে এখানে একই রকম, উনি খারাপ নন, ওনাকে আসলে খারাপ করে আইসোলেটেড করে ফেলেছে এই 4 জন মানুষ। এই হচ্ছে বয়ান, সে পুরনো বয়ান। উনি ভালো মানুষ, ওনার রাজনৈতিক প্রজ্ঞা টজ্ঞার কথা বলছে। আসলে আপনি আপনার পাশে কোন ধরনের মানুষকে একত্রিত হতে দেন, এটা ডিপেন্ড করে আপনি কেমন মানুষ এবং আপনি কি চান তার উপরে। চাহিদা যোগান তত্ত্ব খুব স্পষ্ট, যেমন চাহিদা যোগান তেমন। এমন না যে যোগানে ছেড়ে বলে চাহিদা তৈরি হয়েছে, নো, এটা উল্টো। যোগান চাহিদা তৈরি করে না, চাহিদা যোগান তৈরি করে। শুধু শেখ হাসিনা যেমন চেয়েছেন তেমন মানুষজনই তার সবচেয়ে কাছের মানুষে পরিণত হয়েছেন, এটাই নিয়ম। শেখ হাসিনা যদি একজন সুবিবেচক গণতান্ত্রিক মানুষ হতেন, তার পাশে গণতান্ত্রিক সুবিবেচক মানুষ এসে জড়ো হতে পারত, নিশ্চিতভাবেই পারত, কিন্তু না, সেটা হয়নি। উনি চেয়েছেন ওই রকম। শেখ হাসিনার পতনের জন্য এখন আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরা এদেরকে দায়ী করছেন। আমরা যে কেউ নিশ্চিত থাকতে পারি তার সামনে দাঁড়িয়ে এই কথা অলমোস্ট কেউ বলার চেষ্টা করেনি, কারণ প্রত্যেকে চেয়েছে ক্ষমতার অংশীদার থাকতে, প্রত্যেকে চেয়েছে এই ক্ষমতায় থেকে তার হালুয়া রুটির ভাগ নিশ্চিত করতে। কারণ হয় অন্য কিছু দরকার নেই। 14 সালে যা হয়েছে, 18 সালে যা হয়েছে, ঘরে ঘরে ভোট ডাকাতি হয়েছে, প্রত্যেকটা এমপি ভোট ডাকাতি করে রাতের বেলা সিল মেরে হয়েছেন। রাজনীতি করা কি তাদের ফরজ? আমরা প্রায় বলি না যে এই মানুষজন আওয়ামী লীগের মধ্যে তুলনামূলকভাবে ইত্যাদি কম খারাপ ভালো, তো এই মানুষগুলো কেন আওয়ামী লীগ করেছে? ওনারা কেউ তো আওয়ামী লীগ ছেড়ে যান নাই। আজকে কেউ কেউ কিন্তু গলা উঁচু করছেন। আমি একটা ভিডিওতে দেখলাম, ভিডিওটা আমি দিয়ে দেবো, যেন নূর মোহাম্মদ, সাবেক আইজিপি, তিনি আসাদুজ্জামান খানের বিরুদ্ধে ভয়েস রেজ করার চেষ্টা করছেন, অথচ উনি এমপি ছিলেন। 18 সালের ভোটের রাতের যে সিল মারা হয়েছে সেই ভোটের এমপি তো তিনি। উনি এই সরকারের সাথে থাকলেন কেন? এবার নমিনেশন পান নাই, সম্ভবত যে আব্দুল কাহার আখন্দকে ওনার সিটে দেওয়া হয়েছিল, যে কাহার আখন্দ অনেক সার্ভ করেছে সরকারকে, উনি হয়তো এবার সম্ভবত নমিনেশন পান আমার যত মনে পড়ে। কিন্তু চেয়েছিলেন তো, পেলে তো আবারও নির্বাচন করতেন। এই বিশ্রী নোংরা সরকারটার সাথে জনাব নূর মোহাম্মদ থাকতেন। আমি মাঝে মাঝে তার এক ধরনের প্রশংসা শুনি, কিন্তু উনি থাকলেন কেন? এই কালিমা উনি গায়ে নিলে থাকলেন কেন এবং আবার চাইলেন কেন? সুতরাং আসলে এরা প্রত্যেকে, কেউ কথা না বলে, কেউ মেনে নিয়ে এবং কেউ এটার অংশ হয়ে আদতে এই মাফিয়াদের সহযোগী হয়েছেন, কেউ অ্যাক্টিভলি, কেউ এটার পার্টিসিপেট করে পার্ট হয়েছেন। আজকে অনেকে এইভাবে কথা বলবেন, যেসব লোকজন শেখ হাসিনা গ্যাং অফ 4 এর কথা বলছেন, তারাও আসলে এই যাবতীয় নোংরা বিভৎস যে ব্যবস্থাটা তৈরি হয়েছিল এই দেশটাকে ধ্বংস করে দিয়ে শেখ হাসিনার ভাষায় ছিনিমিনি খেলে যা করা হয়েছে সেটা পার্ট তারা। এখন আজকে এটা বলছেন দায়ী কে? 4 জন না, দায়ী শেখ হাসিনা, ফুল স্টপ। শেখ হাসিনা বাংলাদেশে আসলে চতুর্দশ লুই হয়ে উঠেছিলেন ফ্রান্সের ইন আর্লি 17th সেঞ্চুরি, 1600 সামথিং সাল, আমি খুব স্পষ্টভাবে মনে করতে পারছি না, 1550-এর আগে সম্ভবত। বলা হয় যে চতুর্দশ লুইয়ের নামেই এই কথাটা প্রচলিত আছে যে আই অ্যাম দ্য স্টেট। ওই সময় একটা পার্লামেন্ট ছিল, মনার্কি থাকলেও একটা পার্লামেন্ট ছিল ফ্রান্সে, এটা 1300 সালের দিকে তৈরি হয়েছিল, সেটা থাকে এবং ওখানে ওদের কিছু কিছু ক্ষমতা ছিল। তো একবার পার্লামেন্টের সাথে কনফ্লিক্ট লাগে যখন চতুর্দশ লুইয়ের, তখন চতুর্দশ লুই সেটাকে ডিনাউন্স করে বলছেন আই অ্যাম দ্য স্টেট। সো পার্লামেন্ট ব্যাপার না, আমি স্টেট।
শেখ হাসিনা বাংলাদেশের স্টেট হয়ে উঠেছিলেন, মানে উনি স্টেট হয়ে উঠেছিলেন, বাংলাদেশ না। এদেশে বিচার বিভাগের কথা এসছে, শেখ হাসিনার কাছে আম দ্য স্টেট। আইন বিভাগের কথা, পার্লামেন্টের কথা এসছেন, শি ইজ দ্য স্টেট। এভাবে যাই আসবে নির্বাচন, উনি স্টেট, সুতরাং উনি যা বলবেন তাই হবে। বিএনপি না আসলে নাই, রাতে সিল মারতে বলছেন তাই হবে। সো উনি স্টেট হয়ে উঠেছেন এবং একমাত্র উনি আসলে ওনার পতনের জন্য দায়ী। উনি ওনার নিজকে নিয়ে গেছেন সেই জায়গায় যেখানে কেউ আর কোনো কিছু, উনি ওনার এই দেশটাকে পুরোপুরি তার মনে করতেন। উনি বিদ্যুৎ নিয়ে কথা বলতে গিয়ে একাধিক সংবাদ সম্মেলনে বিদ্রুপ করে বলছেন দেই বন্ধ করে, মানে এগুলো ওনার বিদ্যুৎ, সি ইজ দ্য স্টেট। সো বিদ্যুৎ ওনার, জমি জমা ওনার, যা যা আছে সব কিছু ওনার। সো উনি ওটা হয়ে উঠতে চেয়েছেন এবং ওটা হয়ে ওঠার জন্য যারা তাকে সবচেয়ে বেশি সাপোর্ট জুগিয়েছে তারাই কাছে গিয়েছেন। 4 না 10 না 100 ডিফারেন্ট আলোচনা। সো উনি সেই মানুষগুলোকেই পাশে আসতে দিয়েছেন যারা তার ওই চাওয়াটাকে ফুলফিল করে। দায় দোষ শতভাগ তার। এই দেশটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা তার নিজস্ব সিদ্ধান্তে। কারণ আপনি যদি পচে যেতে নাই চান, আপনাকে কেউ পচে যাওয়ার কথা বললেও আপনি সেটা করবেন না। আমরা সবাই দেশ চালাই না, কিন্তু আমরা অনেকেই প্রতিষ্ঠান চালাই, আমরা পরিবার চালাই। সুতরাং এর মধ্যে আমরা আমাদের বুদ্ধি বিবেচনা প্রজ্ঞা ব্যবহার করার চেষ্টা করি। আমরা বহু মানুষের কাছ থেকে বহু ইনপুট পাই, কিন্তু কোনটা নিতে হবে কোনটা নেব ডিপেন্ড করে আমি কেমন মানুষ সেটার উপর এবং আমি কি চাই সেটার উপরে। শেখ হাসিনা চেয়েছিলেন স্টেট হয়ে উঠতে, তাই উনি আর কেউ যদি বলার চেষ্টা করে থাকে, আই রিয়ালি ডোন্ট নো এবং আই সিরিয়াসলি ডু ডাউট যে কেউ এটা বলতে চেয়েছে না এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, ওটা করা উচিত হবে, সেটা করা উচিত হবে। নো, প্রত্যেকটা লোকজন যারা এই সরকারের সাথে ছিল তথাকথিত নির্বাচন করেছে, ইলেক্টেড হয়েছে, তাদেরকে নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো। আমাদের এখন পাবলিক স্ফিয়ারে একটা আলোচনা হওয়া উচিত এইসব নির্বাচনে, জাল নির্বাচনে, ডাকাতি নির্বাচনে যারা পার্টিসিপেট করেছে, তথাকথিত ইলেক্টেড হয়েছে, তাদেরকে নিয়ে কি করবো। তো যারা হয়েছে তারা আবার শেখ হাসিনাকে সদুপদেশ দেয়, একেবারেই বিশ্বাস করি না। করলেও দু একটা কথা বলতে পারে যেটা দিয়ে তাদের এই টাইরানিটাকে আর একটু ইনক্রিজ করা যায়, এর বেশি কিছু না। বটম লাইন, শেখ হাসিনা ডুবেছেন, শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা নিজে সবকিছু করেছেন। তিনি, আমি প্রায় বলি, তার হিউব্রিস সিনড্রোম ছিল। আমরা হিউব্রিস নিয়ে যদি কেউ পড়ি দেখবো যে এটা এক ধরনের মেন্টাল স্টেট, যখন আপনি আসলে নিজকে সব ভুল ত্রুটির ঊর্ধ্বে মনে করেন, সব কিছু আপনি সঠিক করেন, প্রায় গডের মতো একজন ক্রিয়েচার হিসাবে নিজকে কনসিডার করা শুরু করেন। ওনার সেটা হয়েছিল এবং উনি এটা করতে গিয়ে নিজে ধ্বংস হয়েছেন তো বটেই, দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছেন, এমনভাবে ধ্বংস করেছেন যেটা মোটামুটি ঠিকঠাক করে উঠতেও আমাদের কত সময় লাগবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।